তাদের সুষ্ঠু নির্বাচন মাননীয় চিফ অ্যাডভাইজারের ভাষায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন। চিফ ইলেকশন কমিশনার একই বক্তব্যের ভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন, ইতিহাসের সেরা নির্বাচন। সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করেছিল। কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। এটা আইনিভিত্তির প্রশ্ন আসলে প্রাথমিক আইনিভিত্তি দেওয়া হয়েছে আদেশ জারির মধ্য দিয়ে, আর 12 ফেব্রুয়ারি একটি রেফারেন্ডাম হবে, যেটা নির্বাচনের তফসিলে ঘোষণা করা হয়। ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে, ইলেকশন কমিশন তার আলোকেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। 29 তারিখ ডিসেম্বরের মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন। সে অনুযায়ী আমরা সবাই নির্বাচনে আগ্রহী প্রার্থীগণ বা দল কর্তৃক মনোনয়ন দাখিল করেছে। আজকের দিনটা ছিল যাচাই বাছাই করে কারা কারা ভ্যালিড ক্যান্ডিডেট সেটা ডিক্লেয়ার করা। এই কার্যক্রম পর্যন্ত তফসিলের আলোকে চলবে, এটা চলমান আছে। ডিটেলস না বলে আজকের দিনটা নিয়ে আজকে বাছাই প্রক্রিয়ায় আমাদের যে আসন কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত, এই আসনের প্রার্থীতা যাচাই বাছাইয়ের দিন নির্ধারিত ছিল বিকাল 4টায়। আমার পক্ষ থেকে আবার এই নির্বাচন পরিচালনায় চিফ এজেন্ট যিনি, তিনি এর সাথে প্রস্তাবকারী, সমর্থনকারী সাক্ষীগণ উপস্থিত ছিলেন। যেহেতু ফেসিবাদী আমলে মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করা হয়েছে, জেলে আটক করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অবর্ণনীয় অমানবিক নির্যাতন সে সময় করা হয়েছিল। মিথ্যা মামলা এবং সাজানো রায় দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি এবং নির্যাতন করা হয়েছে। সেই মামলাগুলো ইতিমধ্যেই সরকারের কাছে আমরা দাবি করেছিলাম এগুলো মিথ্যা, সাজানো, হয়রানিমূলক, এগুলো প্রত্যাহার করে নিতে হবে। ইতিমধ্যে সেগুলোর কার্যক্রম অনেক ক্ষেত্রে শেষ দিকে, আবার কিছু কিছু চলমান। নির্বাচন কমিশন এই মামলাগুলোর লেটেস্ট পজিশন নমিনেশন পেপারে হলফনামার মাধ্যমে বর্ণনা করতে বলেছে। সে অনুযায়ী আমি আমার নমিনেশন পেপারে 70টি ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলার বর্ণনা পেশ করেছি। ওনারা বলেছেন সম্ভব হলে এগুলোর কাগজপত্র দেওয়ার জন্য। অনেকটা ঐচ্ছিক, মামলার তারিখ, লেটেস্ট পজিশন বর্ণনা করতে বলেছেন। সাপোর্টিং কাগজগুলো ছিল ঐচ্ছিক। আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা, সকল মামলা দাখিল করেছি, সাপোর্টিং পেপার দিয়েছি, কোথাও আদালতের সার্টিফিকেট করিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আইনজীবীর সার্টিফিকেট আছে। অর্থাৎ নিখুঁতভাবে আমার আইনজীবীগণ আমার নমিনেশন পেপারে ফাইল করেছেন, সবকিছু পেশ করেছেন। হলফনামায় সম্পদ বিবরণী আছে,
যথারীতি সেটা আমরা করেছি। সম্পদ বিবরণীর ক্ষেত্রে যে মামলা, সেখানেও হয়রানিমূলক মামলা আছে, অযাচিত অনেকগুলো মামলা উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আর্থিকভাবে আমাদেরকে নানাভাবে চাপিয়ে দিয়ে ফ্যাসিস্ট সরকার জুলুম করেছে। যেহেতু দেশে আইন বিদ্যমান, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবকিছু উল্লেখ করেছি। যেহেতু 29 তারিখ এগুলো দাখিল করেছি, বাছাইয়ের দিন আনুষ্ঠানিকভাবে এগুলো রিটার্নিং অফিসার যিনি আছেন নির্বাচনের, প্রতিটি আসনের রিটার্নিং অফিসার যেভাবে আছে, উনি 4টা এটা যথারীতি শুরু করেছেন আমি জেনেছি। সেখানে উনি নিজের থেকেই প্রত্যেকটি আইটেমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে, যেটা এটা আমাদের মাদার ব্যাংক, সব ব্যাংকের রিপোর্ট তাদের মাধ্যমে কালেক্ট হয়, কোনো ব্যাংকে কোনো ধরনের খেলাফি ঋণ আছে কিনা এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন ডিসি সাহেব নিজে, যিনি রিটার্নিং অফিসার, উনি ঋণ খেলাফি নন, ব্যাংকের কোনো অভিযোগ নাই। ট্যাক্সের কোনো অভিযোগ আছে? উপস্থিত ট্যাক্সের যিনি অফিসার ছিলেন, কর্মকর্তা, তিনি সুস্পষ্ট বলেছেন ওনার বিরুদ্ধে এই রিটার্নিং অফিসারের সামনে যে ডকুমেন্ট আছে, মনোনীত হলফনামা, সেই ভিত্তিতে বর্ণনায় এ ধরনের আমাদের কোনো অভিযোগ নাই। তৃতীয় হচ্ছে মামলা, সবকিছু গ্রহণ হয়েছে, সব এভিডেন্স আছে, বর্ণনা আছে, সবকিছু আছে। উনি নিজের থেকে একটি মামলা নিয়ে আসলেন সামনে, সেটা আমার হলফনামায় উল্লেখ আছে এবং এটার পেপার সাবমিট করা আছে। মামলাটা কি? মামলাটা হচ্ছে 2013 সালের তৎকালীন তথাকথিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির যে কোর্টটা ছিল, যেটাকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, আন্তর্জাতিক আইনজীবীরা এটাকে এই নামে আখ্যায়িত করেছে। সেই আইনে আমাদের দেশের 6 জন সূর্য সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। সেই আইনে আমাদের অসংখ্য নেতাকে, শীর্ষ নেতাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেককেই আমৃত্যু সাজা দেওয়া হয়েছে। প্রথমে মৃত্যুদণ্ড, আপিলে গিয়ে সেটা হয়েছে। এই মামলায় অনেকেই সারা জীবন জেলে ছিলেন, পরিবার থেকে ডিটাচ ছিলেন, সেখানে তাদের মৃত্যুবরণ হয়েছে। একই ধরনের মামলা বা ট্রায়াল যেটা হচ্ছিল এখানে, জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি, অর্থাৎ বিচারিক হত্যা। কেন বললাম বিচারিক হত্যা? এই জন্য বলছি, এই মামলায় দায়েরকৃত একজন আসামি চৌধুরী মঈনুদ্দিন ব্রিটিশের আদালতে তার মানহানিকর মামলা করেছিলেন। আমরা সবাই জানি ব্রিটিশ আদালত পৃথিবীর আইন এবং আইনের স্ট্যান্ডার্ড ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ একটি আদালত হিসেবে স্বীকৃত। সেখানকার আদালত বলেছে এটা জুডিশিয়াল জেনোসাইড। জেনোসাইড বলেছে এখানে একাধিক মানুষকে খুন করা হয়েছে, সে কারণে জুডিশিয়াল জেনোসাইড বলেছে। এটিএন আজহারুল ইসলাম সাহেব 24 5 আগস্ট পরিবর্তনের পর ওনার মামলা রিভিউ করেছেন। ওনার মৃত্যুদণ্ড আদেশ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদালত স্বাধীন ছিল, ফেসিবাদী আমলে আদালত স্বাধীন ছিল না। সেখানে রাজনৈতিক ফেসিবাদী সরকারের হস্তক্ষেপেই এই সাজানো রায় মানুষগুলোকে জুডিশিয়াল কিলিং হয়েছিল। আল্লাহ তাআলা ওনার হায়াত রেখেছেন, মৃত্যুদণ্ড থাকলেও রিভিউটা বাকি ছিল।
সেই কারণে রিভিউ পিটিশন উনি দায়ের করেছেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, বিচার বিভাগ স্বাধীন হয়। ফুল বেঞ্চে শুনানির পর আদালত অনেকগুলো মন্তব্য করেছে। আদালতের প্রথম মন্তব্য হচ্ছে, ওনার উপর যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এটা আইনসম্মত হয়নি, রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে এবং যথাযথভাবে বিচার হয়নি। সাক্ষীর দুর্বলতা আছে, আইনের দুর্বলতা আছে, পক্ষপাতিত্ব আছে, ডিকটেশন আছে। সেই কারণে ফুল বেঞ্চে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে যে রায় দিয়েছে, এটিএম আজহারুল ইসলাম 1971 সালের কোনো কথিত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত নন, তাকে বেকসুর খালাস দিয়েছে। এরকম একটি আদালত দ্বারা মানুষকে খুন করার যে জুডিশিয়াল প্রসেস করা হয়েছে, সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত বলেছে। আন্তর্জাতিক আইনজীবীদের একটা সম্মেলন সেমিনার হয়েছিল সেরাটনে, সেখান থেকেও এই আদালতের বিরুদ্ধে নানা প্রশ্ন তোলা হয়েছে। এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, এই আইনটাও আন্তর্জাতিক বিচার সম্পন্ন নয়। সরকার কর্তৃক নিয়োজিত বিচারক, সরকার নিয়োজিত প্রসিকিউটর, সরকারি কর্তৃক নিয়োজিত সাক্ষী সব অ্যারেঞ্জমেন্ট করে যেহেতু করা হচ্ছে, এখানে ন্যায় বিচার পাওয়ার সুযোগ নাই। সে কারণে এই আদালতটাকে বিতর্কিত বলা হয়েছে। এটা সেই আদালত যে আদালতের মাধ্যমে রায় দিতে গিয়ে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে। এটা আপনারা জানেন, সবাই বিশ্বব্যাপী জানে। তো সেই আদালতের বিষয়টা বিতর্কিত আদালত, আমাদের সিনিয়র আইনজীবীরা কথা বলেছেন। আমি একটা সমাবেশে শাপলা চত্বরে এই বিতর্কিত আদালত বলছিলাম। এই ভিডিও ফুটেজটা হয়তো আপনারা এখনো পাচ্ছেন। বিতর্কিত আদালতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা এটা বলেছেন। এই কোড আনকোড এই বক্তব্যটাকে পলিটিক্যাল উদ্দেশ্যে ইন্টেনশনালি আদালতে নিয়ে আসা হয়েছে। সেই কোর্টে আমার মামলা ছিল তারা মামলা দায়ের করেছে মামলা, অর্থাৎ সেখানকার আইনে আর্টিকেল সাব আর্টিকেল 4 যেটা বলা আছে সেটা আদালতের ক্ষমতা বলে। আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরেও যদি কেউ আদালত মনে করে আইনের আওতায় আনা দরকার, সেটা কগনিজেন্সে নিতে পারে। তা আমার বক্তব্যটা কোড আনকোডও একজন আইনজীবীর বক্তব্য, আমার বক্তব্য ছিল না। তথাপি উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আদালত অবমাননার মামলা হয়েছে। এটা মামলাটা একতরফা ছিল, শুনানি, সাজা সবকিছুই। 2 মাসের মধ্যে সাজা ঘোষণা করা হলো, 3 মাসের আমাকে জেলে পাঠানোর জন্য রায় দিল গ্রেপ্তারপূর্বক। দ্বিতীয় ছিল 3000 টাকার আর্থিক দণ্ড, অনাদায়ী আরও কয়দিন যেন সেখানে একটা কথা উল্লেখ আছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে সারেন্ডার করি। সে মামলায় পরে আমার জামিন হয়, আমি জেলে ছিলাম। তারপরে এই মামলা যেহেতু শেষ হয়ে গেছে এই পর্ব, তখন আমি নিজের থেকেই আইনজীবীকে বলেছি এই মামলা যেন আপিল হয়, কারণ আমার উপর ইনজাস্টিস করা হয়েছে। জাতি জানুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক কি অবিচারটা এখানে হয়েছে। সেই জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করেছি। আপিলটা এখন পেন্ডিং আছে, চলমান আছে। ইতিমধ্যে একাধিকবার সিরিয়ালে আসছিল। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মামলা থাকায় কেয়ারটেকার সরকার ব্যবস্থার মামলা আর অন্যান্য মামলা,
এটি আজহার ইসলাম সাহের মামলা, এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। সেই কারণে এটা সিরিয়ালে থাকলেও প্রায়োরিটির ক্ষেত্রে এটা পিছনে পড়ে যায়। সেভাবে এখনো আদালতে পেন্ডিং মামলাটা আছে। কোনো আদালতের রায় যদি হয়, আপিল যদি চলমান থাকে, সেক্ষেত্রে জামিনে আসামি তার বিরুদ্ধে কি নেওয়া যায় না যায় এগুলো আইনি বিষয়। আমার যে ট্র্যাডিশনালি আমি জানি, আইনের বিষয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না, আইনজীবীরা দেবেন। এই ক্ষেত্রেও আমার ওপর কোনো ধরনের এখানে হস্তক্ষেপ হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আজকের ঘটনাটা। আজকের ঘটনা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল 66(2) ঘ, সংবিধানের ধারা নম্বর 66(2) ঘ, সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনালে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। আর সংবিধানের এই অংশটা এবার আরপিওতে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে, আমরাও দিয়েছি, নির্বাচন কমিশন আরপিওর অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ একেবারে কপি পেস্টের মতোই। আগেও এই আইনটা মাদার লতে ছিল, এখন বাংলাদেশের সুপ্রিম ল হলো কনস্টিটিউশন, সংবিধান সর্বোচ্চ আইন। তার অধীনে যে আইন তৈরি হয়েছে সেটার নাম হলো নির্বাচন পরিচালনার জন্য আরপিও। তো এখন সেই আরপিওতে কোনো ধারা যদি থাকে, আমার জানা মতে 66(2) ঘ সংবিধানের ধারা থাকে, আরপিওর 12 মদিন্যানতে ইনক্লুড হয়েছে। তাহলে এটা নতুন আইন না, এটা আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল, এটা হলো 11(4). এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি, যেহেতু তার বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আইনের ব্যাখ্যাটাই আমি দিচ্ছি। 11(4) হলো কোর্টের এখতিয়ার, পাওয়ার অফ দ্য কোর্ট। এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে 3 মাসের সাজা দিয়েছিলেন। আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে, আইন আছে, আমরা আইসিটি যেটা বলছি, এই আইসিটি মামলার 9 ধারায় যখন কোনো মামলা হয়, কথা কি আমরা ক্লিয়ার হলেন? তো আমারটা হলো 11(4), কিন্তু আইসিটি আইনে হচ্ছে 9 ধারা। 9 ধারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের উপর, যে এই আসামি এই ক্রাইমগুলো করেছে, অপরাধ। নাম্বার 2, এটা তদন্ত হতে হবে, একটা চার্জশিট দাখিল করতে হবে। নাম্বার 4, এই দাখিলকৃত চার্জের ভিত্তিতে বিচার হবে কি হবে না এর জন্য চার্জ ফ্রেম করতে হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়ালে যাবে, সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় হবে। এই 9 ধারার কোনো প্রসেস 9-এর এই 3 ধারা আর্টিকেল 3-তে কোনো ফলো করা হয়নি। আর্টিকেলটি হলো আইসিটি অ্যাক্টের, এগুলো অনেকগুলো বিধান, এই জন্য একটু পার্থক্য হচ্ছে। আপনার সেই জায়গায় যদি সুনির্দিষ্ট মামলা না হয়, তদন্ত না হয়, চার্জ গঠন না হয়, চার্জ ফ্রেম না হয়, বিচার ট্রায়াল কিছুই হয়নি, কারণ সেই মামলাতে এটা না, এটা হলো একটা বক্তব্যের মধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। কোন সরকার? যারা মানুষ খুন করেছে, গুম করেছে এবং আদালতের দরজার উপর লাঠি মেরেছে, সেই সরকার। এটা সেই সরকার মানুষকে বিচারের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে। সেই সরকারের আমলের, ফেসিদা আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশনের উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কষ্টটা এখানে,
এত রক্তের বিনিময়ে দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করা হলো, প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মাননীয় সিটরে দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দল এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফ্যাসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল প্লেয়িং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন। তিনিই করেন নাই, শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে, তথ্য আমার কাছে আছে। ফেসিদের আমলে তারা টিএনও ছিলেন কক্সবাজার জেলার কোন উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনো আছেন। এই দোসরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। আমি আজকে সে দাবি করছি। আমি কমিশনকেও জানিয়েছি, এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি। আমি অপেক্ষায় রইলাম ওনারা কি ব্যবস্থা নেন। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হবে 4 তারিখ। এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আমাদের, আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় এই ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরো বেটার লিগ্যাল পয়েন্টগুলো ভেরি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন। সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন, সেটা আনেন। তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো, আমি ঢাকায় লয়ারের সাথে, আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই, কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো। যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন, উনি জানানোর পর আমি সিনিয়রের সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলতে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমি কি আর্গুমেন্ট করলেন না। যারা এই পর্যায়ে লেভেলে, তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না, গ্যাপ থাকতে আইনজীবী পাওয়া। এখন যিনি ডিসাইড করবেন, রিটার্নিং অফিসার সাহেব, সমান মর্যাদা রেখেই বলছি, উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না। একটু মেরুদণ্ড শক্ত করেন, গার্ডস নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ বাঁচবে, জাতীয় বাঁচবে। যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে যে কথা বলে, আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা, কি চলা পরামর্শ হয়েছে, আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন, আমি একটু কথা বলি, এগুলোও করেছে। আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে, বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে, তার লোক এনে আবার একটা পিটিশন ওনা নিয়েছেন, যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না। তাহলে এগুলো সব যে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আগামী 12 ফেব্রুয়ারি
এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে। একটা হলো রেফারেন্ডাম, সংস্কারের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট, আরেকটা হলো জাতীয় নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা, যারা আগামী দিনে দেশ চালাবেন। সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব। ওনারা যদি নিরপেক্ষ না হন, ওনারা যদি বায়াস হন, ওনারা যদি ফেসিবাদের দোসর হয়ে কাজ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে। এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি, এটা আপনারা দেখেছেন, এখনও দিতে চাই। সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক, এটাও আমরা চাই। আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা, জীবন দেয়া, হাদির শাহাদাত, আবু সাইদ মুদ্দের জীবন দেয়া, এরকম প্রায় ১৫০০ তরুণের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে, সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক, এটা আমরা কোনোভাবে চাই না। দেশ এবং জাতি এটা মেনে নিবে না। তাই এই জন্য আমি বলতে চাই, যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব, অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশঙ্কা করেছিলাম, এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে যেন সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফেসিস্টের দোসর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে। এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন, এই আবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন সর্বশেষ আপনি সিদ্ধান্ত নিয়েছেন? আমি তো আমার সিদ্ধান্ত বলে দিয়েছি, আমি আবেদন করেছি পুনরায় শুনানির। আপনি একটা কথা বলছেন যে বায়াসড হয়েছে, প্রশাসন বায়াসড হয়েছে এবং রিটার্নিং হচ্ছে, তো এখানে কি কারো ইন্ধন আছে নাকি কিছু বলতে? ইন্ধনের কথা আমি ইতিমধ্যে বলেছি। বায়াসড হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? কারণ ওটা বলেছি, দোসরাই। আরও কারণ থাকলে অদৃশ্য কিছু, সেটা তো আমার এখন বলার সময় নেই, সময় মতো বলবো। আপনি যদি আরেকটু স্পষ্ট করতেন, এই যে আপনার তো ওখানে আরো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, আপনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কথা বললেন, যদি স্পেসিফিকলি কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র? এটা সময় আসলে বলবো, আগে ওনারা কি করেন দেখি। আর এটা নিয়ে যদি এখানে শুনানিতে আপনার প্রত্যাশা প্রতিফলন না হয়, উচ্চ আদালতের দ্বারস্থ হবে, দেখি আগে হয় কিনা। আপনি কি আশাবাদী? অবশ্যই আশাবাদী। এটা তো অন্যায় কাজ হয়েছে, অন্যায় কাজ তো কোনোদিন গ্রহণ করা যায় না। আমি ওনাদের সাথেও বলেছি, স্পষ্ট করে বলেছি, আপনারা এই জায়গায় আমার প্রতি ইনজাস্টিস করেছেন। অবশ্যই এটা তো আইন তো আমার পক্ষে, আইন তো আমার পক্ষে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন এটা টিকবে না। ওনারা যে বায়াস, এটা আমি প্রমাণ করবো আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। আমার কর্মসূচি একটাই, কালকে পরশু 2 দিন সময় আছে। আজকে কয় তারিখ? তাহলে 4 তারিখে আর 2 দিন আছে না? এই 2 দিন ওরা কি করেন এটা আমি দেখবো। যে আপনি বলেছেন যে ভাইরাস হয়েছেন, প্রশাসনের কিছু কর্মকর্তা ডানে বামে ছিল, সময় নিয়ে দরখাস্ত নিয়ে আবার সাবমিট করেছে পরে, যেগুলো শুরুতে ছিল না। এমন কোন স্পেসিফিক কর্মকর্তা নাম জানা আছে কিনা বা তথ্য আছে কিনা যে আপনি যাদের কারণে সন্দেহ করছেন যে ফেসিস্টের দোষর হিসেবে তারা চিহ্নিত, যারা আপনাকে ইনজাস্টিস করেছে? 2 জন অফিসারের নাম এসেছে, একজন পুলিশ বিভাগের, যারা ফেসিস্ট আমলে এই উচ্চ পদে ছিল, এখনো আছে। আরেকজন ডিসি অফিসে ফেসিস্ট আমলে এখানে পার্শ্ববর্তী উপজেলায় ইউনোর দায়িত্ব পালন করেছে। আপনারা সাংবাদিক বন্ধুগণ এই তথ্যকে উৎস হিসেবে ধরে বের করে নেন ওরা কারা। আশা করি আপনারা জাতিকে এই সেবাটা দিবেন।
2018 সালে কি এই মামলা নিয়ে আপনি নির্বাচন করেছিলেন? এই মামলা কি তখনও ছিল? সরি, আমি তো এটা ড্রপ করেছি, বলে গেছিলাম। এটা একটা সেটেল ইস্যু। আমার এই মামলাটা সেটেল ইস্যুটা হচ্ছে এই 13 সালে এই রায়টা দেয়া হয়েছে। তখন আমি সিটিং এমপি ছিলাম। প্রশ্ন উঠল যে আমি সংসদ সদস্য বহাল থাকবে আমার, না এটা বাতিল হবে। যেহেতু দেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত হলে ট্রাইব্যুনালে এমপি পদ থাকার কথা নয়। তখন স্বাধীন মালিক সংবিধান বিশুদ্ধ, উনি বেঁচে আছেন, ওনার বক্তব্যটা পত্রিকায় আমি পড়েছি, আমার কাছে সংরক্ষিত আছে। ব্যারিস্টার রফিকুল হক দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। এই দুইজন আইনজীবী স্পষ্ট আকারে বলেছে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের, এরকম বলে যে আইনে সাজা হয়েছে এটা আইসিটির অ্যাক্টের যে অপরাধ, যে মামলা তদন্ত চার্জশিট, সেই প্রক্রিয়াতে নয়। ওটাই অপরাধ, ফৌজদারি অপরাধের মামলা এটা নয়। যেহেতু এই আইনটা ফৌজদারি অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য, সংসদ সদস্য থাকবে কি থাকবে না। এই জন্য হামিদুর রহমান আজাদের সংসদ সদস্য থাকবে, যেহেতু এটা আদালত অবমানের একটা ভিন্ন ধারার মামলা, অপরাধের মামলা না, একটা বক্তব্যের মামলা। ওনারা এই বক্তব্য দেওয়ার পরে আমি আরো 1.5 বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, সংসদে গিয়েছি। আমি রিটার্নিং অফিসার সাহেবকে এই রেফারেন্সটা বলেছি যে এটা আমি সংসদ সদস্য থাকাকালেও সেটেল, আবার 18 সালে আমি প্রার্থী ছিলাম, আপনারা জানেন সব। সেখানে কিন্তু ফ্যাসিস্ট আমলের আমার প্রতিপক্ষ যে ছিল তার আইনজীবীরা এটা চ্যালেঞ্জ করেছিল। এই ডিসি অফিসে এই নথিপত্র আছে, হিয়ারিং হয়েছে। ওনারা চ্যালেঞ্জ করেছিল আর্টিকেল 66(2) ঘ, যেটা বর্তমান আরপিওতেই আনা হয়েছে। একই জিনিস, নতুন আইন না কিন্তু আরপিওর, এটা নতুন ধারা হলে আমি মেনে নিতাম। আমি মানছি না, যেহেতু এটা চ্যালেঞ্জ হয়ে সাংবিধানিক ল হিসাবে আউট হয়ে গেছে, আরপিও তো আরও নিচে, তো সেম জিনিস তো আরপিওতে আসলো। আপনি আরপিও দিয়ে আমার তো আউট করতে পারেন না। তাহলে এটাও সেটেল, 18 সালে হয়ে গেছে, নথি ডিসি অফিসে আছে। তা আজকে যে এভাবে একটা সাজানো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা অন্যায়ভাবে করা হলো, এটা অবশ্যই একদিন দেশবাসীও জানবে, আপনারাও জানবেন, এবং এই অবিচারের প্রতিকার ইনশাল্লাহ আমি পাবো। আপনি যেদিন মামলার মধ্যে জবাব দিতে আসছেন, ওই দিন আপনার সাথে ডিসির কোনো বাকবিতণ্ডা বা কোনো কারণে ব্যক্তি আক্রোশ হয়েছে কিনা এই জবাবের তথ্য আছে? আপনি না, এটা আমার সাথে ওনার ফোনে মাঝে মধ্যে কথা হতো এলাকার বিভিন্ন কাজকর্ম নিয়ে। আমার সাথে পার্সোনাল কোনো রিলেশনের ঘাটতি নাই। আমি মনে করি ওই ধরনের পূর্ব ঘটনার কারণে উনি এটা করেন নাই। এবার আমি নিশ্চিত পূর্বের কোনো ঘটনা এরকম নাই। আজকের ঘটনাটা আমি যা বললাম, এটা নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ঘটে গেছে। এই যে ঘটে যাওয়া বিষয়টা টোটাল নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবে বলে আমি আশঙ্কা করি, আমার জনগণ আশঙ্কা করে। এই ধরনের প্রশাসনের অধীনে, এবং উনি সরাসরি জড়িত কিনা এই অভিযোগ আমি আনছি না। আমি আনছি যে সুনির্দিষ্টভাবে যারা অতীতে দিনের ভোর রাতে করার প্রক্রিয়া এবং ড্যামি নির্বাচনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল, এই ধরনের অফিসারদেরকে এখানে বহাল রেখে নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমি মূলত আপনাদের সামনে তুলে ধরেছি। আমার আইনজীবী কিছু বলবে নাকি? চলে এসছে। অফিসাররা হাততালি দিছে, যেসব অফিসাররা জড়িত ছিল বাতিল ঘোষণা পর অফিসাররা হাততালি দিছে। উনি উপস্থিত ছিলেন, উনি সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, সাংবাদিকদের না, এটা জবাব তো আমার ওই দেশ টিভির আব্দুর রহমান ভাইয়ের প্রশ্ন আমি দিয়েছি। তা আপনি যেহেতু সেখানে একজন সাংবাদিক হিসেবে দায়িত্বরত ছিলেন,
তা আপনার এভিডেন্স চাইতে যথেষ্ট। আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো পরিষ্কার। আপনি বলছেন 4 তারিখ হলে আমরা সবাই চাইনি লড়াই আর 4 তারিখ না, এখানে শুনানির সুযোগ আছে। শেষ পর্যন্ত আপনি আইনি লড়াই এছাড়া তো স্তর অনেকগুলো আছে, অনেকগুলো স্তর আছে। ইলেকশন কমিশন আছে, আদালত আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। ঠিক আছে জি, ধন্যবাদ সবাইকে।